আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাল্লা চলেছে যুদ্ধে। সত্যজিৎ সিনেমা করেছিলেন, গুপি বাঘা ফিরে এলো, সেখানে হাল্লা রাজা যুদ্ধে যাচ্ছেন, লোক লস্কর লট বহর সব নিয়ে। তেমনি বাংলাদেশের হাল্লা রাজা তারেক রহমান, তিনিও এক প্রকার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে যাচ্ছেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আজকে তিনি মালয়েশিয়া রওনা হচ্ছেন। মালয়েশিয়ায় 21 তারিখ 22 তারিখ দুদিন থাকবেন। 22 তারিখ থাকবেন না, 22 তারিখ রাতে উনি রওনা হয়ে চীনে যাবেন। চীনে গিয়ে 23 তারিখে পৌঁছাবেন। এদিকে 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই তিনি ভারতবর্ষে আসছেন। তার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সব কর্তা চলে আসছেন। এবং আপনাদের বলে রাখি, বাণিজ্য মন্ত্রীও আসছেন। তার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হঠাৎ মনে পড়লো। বাণিজ্য মন্ত্রীও আসছেন, সুতরাং বাণিজ্য দলও আসবে। কারণ আমরা যে সমস্ত সেক্টরগুলো খুলছি না এক এক করে, সেই সেক্টরগুলো নিয়েও কথা বলবেন সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বাণিজ্য মন্ত্রী। এইদিকে আবার 24 তারিখ বোধহয় চলে যাচ্ছেন আমাদের শি জিনপিং। তিনি যাচ্ছেন রাশিয়া থেকে তিনি যাবেন উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে কথা বলতে। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। বলে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী, মানে চীনের প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টিতে তার কথার কিন্তু কোনো দাম নেই। কমিউনিস্ট পার্টি অথরিটি অনুযায়ী চলে। যেমন এর পরের যদি কোনো মানে আপনার চেয়ারম্যান পরিবর্তন হয়, প্রেসিডেন্ট পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন এই ওয়াং ই, যিনি বিদেশ মন্ত্রী আমাদের এখানে আসছেন। তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর, জয়শঙ্করের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং অজিত দোভালের সম্পর্ক অত্যন্ত ভালো। মধুর বলবো না, ভালো। এরপর আবার আমাদের পুতিন এবং জিনপিং একত্রে ভারতবর্ষে আসবেন মাস দুয়েকের মধ্যে। সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি, কারণ তিনটে রাষ্ট্রপ্রধান তাদের ডেট ম্যাচ করা, সময় ম্যাচ করা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সময় লাগে। এটা আমি বলেছি আপনাদের। তাহলে এই যে আপনাদের কাগজে একেবারে দিস্তে লেখা হলো, যেন হাল্লা যুদ্ধে গিয়ে একেবারে ব্রিফকেস ভর্তি করে সব মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সব সই করে আনবেন। আচ্ছা, পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রচুর সই হয়, লাখে লাখে, বাস্তবায়ন করা হয়, সেটাও দেখতে হবে। তা আমরা অপেক্ষা করব, এই বাস্তবায়নের জন্য অপেক্ষা করব। বাংলাদেশ তো সব বড় বড় কাজ করে, এই ছোটখাটো কাজের দিকে নজর নেই। এই যে বর্ডারে উচ্চিংড়েগুলো সব এসে 200 মিটার 100 মিটার ঢুকে ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে গিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, ওই তাদের মধ্যে একটা জামাত নেতা দেখি না তো। তারা লোকাল ছেলেপিলেদের এগিয়ে দিচ্ছেন, গুলি খেলে তোরা খা, আমার তো চাই ডেড বডি। আমি তোর ডেড বডি নিয়ে আমি রাজনীতি করব, আমি পার্লামেন্ট গরম করব, আমি বিশ্বের রাজনীতি গরম করব। আমি তখন বলে বেড়াবো যে আমার সীমান্ত হত্যা বেড়ে গেছে, ভারত সীমান্ত হত্যা করছে। তা সীমান্ত হত্যা যে তখন যে বলবে, ভারতে কিন্তু সোশ্যাল মিডিয়া এইসব তুলে রাখার ছবিগুলো না সব জড়ো করে রেখে দিচ্ছে মুখের ওপর চাপাটি মারার জন্য। এবং ওই যে ধারালো অস্ত্র নিয়ে সব আমাদের সেনাদের, বিএসএফ এর সেনাদের কাটার জন্য এগিয়ে আসছে, আর ওপাশ থেকে ফোঁসরাচ্ছে। বিজেপি আর বিএসএফ মুখোমুখি দাঁড়িয়ে বচসা হচ্ছে, সব কিন্তু তুলে রাখা হচ্ছে। আমি আমার জমিতে আমি কাঁটাতারের বেড়া বসাচ্ছি, তাতে তোমাদের আপত্তিটা কোথায়? বিশ্বকে বোঝাক, তখন বিশ্বকে বোঝাবে কোন। আর তুমি আমার সীমান্তে ঢুকে তুমি এই সমস্ত কর্মকাণ্ড চালাবে, তা সীমান্ত কি তোমার মানে আন্তর্জাতিক মহল কি তোমার গলায় মালা পরাবে? তোমাদের লাশ চাই, তোমার লাশের রাজনীতি করো। তাই তোমরা পেছনে থেকে, জামাত নেতা তারা পেছনে থেকে, যারা এই বর্ডার জুড়ে যারা জিতেছে তারা পেছনে থেকে লোকাল ছেলেপিলেগুলোকে, মূর্খগুলোকে এগিয়ে দিচ্ছে গুলি খাওয়ার জন্য। 2-4টে গুলি খেয়ে মরুক, আমরা আমাদের রাজনীতি আমরা চমকাবো। এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আবার একটা নতুন খবর রয়েছে, সেটা হচ্ছে ভারত আজ একটা সফল টেস্টিং করেছে সমুদ্র রক্ষক SF-130। এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। সফলভাবে এটা হয়েছে, পরীক্ষিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে এটা আজকে টেস্ট করা হলো। সেই টেস্টের ছবিটা দেখুন, তারপর আমি আপনাদের পরবর্তী অধ্যায় বলছি।
দেখলেন যে জাহাজটাকে মারা হলো সেটা হচ্ছে ডামি জাহাজ, পুরনো জাহাজ, তাকে সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং প্রায় 4-5 হাজার মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে এইটাকে ছাড়া হয়েছে। এটা একেবারে সফলভাবে ইঞ্জিন রুমে গিয়ে ধাক্কা মেরে পুরো জাহাজটাকে নষ্ট করে দিল। এটা হচ্ছে মেসেজিং। এইভাবে মেসেজিং হয়। মেসেজ কাকে দেওয়া হলো যে এর পাল্লা হচ্ছে 10,000 কিলোমিটার। তারপর তুমি রেড সিতেই থাকো, অথবা তুমি ইন্ডিয়ান ওশানে থাকো, অথবা তুমি যদি বঙ্গোপসাগরে ঢোকো, আমেরিকা তোমার রক্ষা নেই। আমার জমি থেকে আমার সীমান্ত না পেরিয়ে রাফাল জেট ওইটাকে আকাশের ওপরে 25,000 ফিট ওপরে উঠে এটাকে ছেড়ে দেবে, তাহলে কাজ হয়ে যাবে। সুতরাং মেসেজটা যেমন আমেরিকাকে দেওয়া হলো, তেমন টার্কিকে দেওয়া হলো, তেমন পাকিস্তানকে দেওয়া হলো, এবং সঙ্গে চীনও। যদিও চীনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক সেই রকম নয়, কারণ আমাদের মধ্যে বর্ডার যে সিচুয়েশন ডিসপুটগুলো ছিল সেই ডিসপুটগুলো অনেকটাই মিটে গেছে, যার জন্য এখন আমাদের সীমান্তে এখন শান্তি আছে। এই যে পর 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 আমরা বৈঠক করে গিয়েছি টানা, তাতে কিন্তু সীমান্ত আমাদের একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবং চীন সেটা মেনে নিয়েছে। সীমান্তে আর অত কিন্তু উত্তেজনা নেই। আসলে চীনও চাইছে যত তাড়াতাড়ি হয় RICটা গঠন হোক, ব্রিক্সটা গঠন হোক। ব্রিক্সটা হয়ে গেলে এই ইরানকেও নিয়ে নেওয়া হবে, বাংলাদেশকেও নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের এই গভর্নমেন্টটা, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে যেটা ভারত ফ্রেন্ডলি হবে, সেই গভর্নমেন্টকে নেওয়া হবে, নিয়ে একেবারে আমেরিকাকে দূর হটো। তো আমরা এখন চেয়ে আছি চায়নার দিকে। মালয়েশিয়া ঘুরে তিনি চায়না গিয়ে কত MOU তিনি বাক্সবন্দি করে, মানে ব্রিফকেস বন্দি করে তিনি নিয়ে আসেন, এবং সেটার কটা বাস্তবায়ন হয় আপনাদের কাগজে কিন্তু জানাবেন আমাদের। যদি না জানান তাহলে কিন্তু খুব রাগ করবো। এগুলো জানাবেন, আমাদের তৈরি হতে হবে। আপনারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, আর চায়নার কোলে ওটা মানে আপনি কি করলেন? ভারতকে খেপালেন, আপনি আমেরিকাকে তো খেপালেনই। এবার 15 দিন 20 দিন অপেক্ষা করুন, 2-3 সপ্তাহ, তাহলে পরে বুঝতে পারবেন কেমন গলা টিপে ধরবে। কারণ আপনি কিন্তু আপনারা আমেরিকার করদ রাজ্য, তাকে আপনাদের দাস বানিয়ে রেখে দিয়েছে। এই যে চীনে গেছেন না, সেটা কিন্তু পুরো বাঁকা চোখে এরকম করে দেখবে, সোজা চোখে দেখবে না। এবং তার জন্য বেন ক্রিস্টেনসন মারফত যা যা কাণ্ডগুলো করা হবে, কারণ বেন ক্রিস্টেনসন পাঠানো হয়েছিল যাতে চীনের থেকে আপনাদের দূরে রাখা যায়, সে তো ব্যর্থ হয়েছেই। কিন্তু তার ব্যর্থতা দায়টা গিয়ে পড়বে তারেক রহমান অ্যান্ড কোম্পানির উপরে। আমার মনে হয়, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি তো গণতান্ত্রিক নই। এটা হয়তো তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে তারেক রহমানের প্রথম এবং শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে তিনি যেতেই পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। কারণ আমাদের দেশের কূটনৈতিক যারা রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা বলছে এলোমেলো পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির হাল হকিকত বোঝা যায় না, কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, সকলের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্রের সঙ্গে পাঙ্গা, যার সঙ্গে এগ্রিমেন্ট করে করদরাজ্য করে দিয়েছে তার সঙ্গে পাঙ্গা। আর চীন এইখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাই আমি বলছি আপনাদের কাগজগুলো যেন বড় বড় করে, আজকে যেমন একেবারে আপনারা একেবারে দিস্তে দিস্তে লিখেছেন না, এই দিস্তে দিস্তে লিখে আমাদেরকে জানাবেন যে আপনারা কটা এগ্রিমেন্ট করলেন এবং কতগুলো তার সাইন হলো।